হেনা খানের কথায় চমকে ওঠে আয়ান। দ্রুত পাশ ফিরে তাকায় মায়ার দিকে। সে ডাক্তারি সব কিছু সম্পর্কে অবগত। ছোটোখাটো বিষয় নিয়ে কখনই পেশেন্টের ট্রামাতে যায় না, কিন্তু হেনা খানের কাছে বিষয়টি ধোঁয়াশা। তাই তিনি ডাক্তারের সম্পূর্ণ কথাগুলো গুছিয়ে বলতে পারেনি আয়ানকে। যতটুকু মনে ছিল ততটুকু বলে গেছে আয়ানকে। আয়ান হাঁসফাঁস করতে লাগলো। মায়ের এমন পরিস্থিতিকে আয়নের পাশে ছিল না বলে নিজের মাঝেই তীব্র অপরাধবোধ জন্ম নিল। মায়ের পাশে একটু করে বসতে চায় সে, নীরব ভঙ্গিতে কথা বলতে চায় দুটো চারটা, নিজের মনকে শান্ত করতে চায় মায়ার সাথে কথা বলে, কিন্তু তাই কিছুই করতে পারছে না মায়ার উপস্থিতি পরিবারের জন্য। আয়ন অসহায় দৃষ্টি বিলায় মায়ার দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মাঝে আপাতত তার মায়ার সম্পূর্ণ রিপোর্টগুলো চেক করে প্রয়োজনে। তখনই বুঝতে পারে মায়ার বর্তমান অবস্থা। কোনো কন্ডিশন আছে মায়া মস্তিষ্কেও, কিন্তু হৃদের এই অসময়ে বাংলাদেশে উপস্থিতিটা খানিকটা অবাক করে আয়ানকে। তাই চমকিত ভঙ্গিতে বলল, হৃদ বাংলাদেশে? নানুমা? কখন এসেছে? আর ঝামেলার সময় হৃদ ওদের কিভাবে পেল? জানি না, তবে হৃদ সবাইকে হসপিটালে নিয়ে এসেছে। আমাকে ফোন করে জানিয়েছে সবটা। পরিস্থিতির উত্তেজনার পরে হৃদকে কিছু জিজ্ঞেস করা হয়ে ওঠেনি আমার। এখন কোথায় আছে ও? অফিসে হয়তো। আমি একটু আগে ফোন করেছিলাম, বলে অফিসে যাচ্ছে নাকি সে। তার মানে হৃদ কয়েকদিন থাকবে বাংলাদেশে নানুমা? হতাশ কণ্ঠে বলল হেনা খান। ঠিকঠাক বলতে পারছি না, তবে আশা করছি ওকে জোর করা মুশকিল। কথাগুলো বলেই আর চোখে তাকায় শফিকুল ইসলামের দিকে। তিনি হৃদের কথা বলতে শুনে পুনরায় মনোযোগী হয় নিজের পত্রিকার পড়ায়। হৃদ সম্পর্কে কোনো কিছুই শুনতে ইচ্ছুক নয় তিনি। মেয়ে জামাই হিসাবে হৃদকে ওনার পছন্দ না। হৃদকে ছোটোবেলায় পছন্দ করলেও হৃদের বড়বেলায় সে পছন্দটা বিষাক্ত পরিণত হয়েছে ওনার কাছে। তাই তিনিও সুযোগ সন্ধানে আছে। একটা সুযোগ পেলেই নিজের মেয়েকে নিয়ে যাবে এই খান বাড়ি থেকে। কখনো ছায়া বাড়াতে দিবে না মেয়ে এই খান পরিবারের কাউকে। হৃদকে তো আরও আগেই না। এমন উগ্র বেপরোয়া ছেলে কোনো কালই পছন্দ নাও না। কিন্তু তিনি ওয়াদাবদ্ধ। মৃত মানুষকে দেওয়া ওয়াদা রাখতে আজকে মেয়ের সাথে নিষ্ঠুর আচরণ ওনার। নয়তো হৃদের মতো ছেলেকে কখনোই নিজের মেয়ে জামাই হিসেবে মেনে নিত না, অবশ্য কখনো মানবেও না। হেনা খানের শফিকুল ইসলামের বিরক্তির মাথা ফেস দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হৃদকে পছন্দ না তার সেটা জানে হেনা খান, কিন্তু মায়ার সাথে হৃদের সম্পর্ক নেই এই ভয়ে বলে না তিনি। মায়াকে নিজের সাথে করে নিয়ে যাবে বলে, তাই তো তাড়াহুড়া করে আয়নের সাথে বিয়ে দিতে চায় তিনি। কিন্তু আয়নের বলা কথার জন্য চুপ করে আছেন তিনি। এবার আল্লাহ জানে পরিস্থিতিটা কোন দিকে যায়, শেষ পর্যন্ত কি হয় তাদের জীবনে। হেনা খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নকে পুনরায় বলে উঠল, ছেলেটা একা বাসায়, এতদিন পর বাড়িতে এসেছে ছেলেটা। আমরা সবাই ওর সাথে সময় কাটাতে চাই। তুইও অনেকটা পথ জার্নি করে এসেছিস। ডক্টরের সাথে কথা বল, মায়া আর তোর নানা ভাইকে হসপিটাল থেকে বাড়িতে শিফট করার ব্যবস্থা কর। খানবাড়ি থেকে বাকি চিকিৎসা হবে দুজনার দরকার পড়লে, তবুও বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করে দে আজই। হেনা খানের কথা অর্থ বুঝে আয়ান, কিন্তু দুজনের শরীরে কন্ডিশন রিপোর্ট দেখে বলতে হবে তাদের বাসায় শিফট করাটা সুইটেবল হবে কিনা। সে ডাক্তার মানুষ, সব কিছু বুঝে খানিকটা অসম্মতি জানাতে চায় হেনা খানের কথায়, কিন্তু মাঝখান থেকে থামিয়ে দেয় আরাফ খান। তিনি স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ তোর নানুমা ঠিক বলেছে আয়ান, আমরা বাকিটা চিকিৎসা বাড়ি থেকেই নিতে চাই। তুই শিফট করার ব্যবস্থা করে দে দ্রুত। হসপিটালের পরিবেশ মনে ধরছে না আমার, কেমন রোগী রোগী ফিল হচ্ছে। কিন্তু আমি তো সুস্থ মানুষ, তাই বাসায় যেতে চাই। কি বলো শফিক? আমাদের দেখে কি অসুস্থ মনে হয় তোমার? উৎসুক দৃষ্টিতে
তাকায় আরাফ খান, সেই সাথে উপস্থিত সবাই উৎসুক দৃষ্টি ভর করে ওনার দিকে। আরাফ খান শফিকুলকে সহজ করতে চাইছেন, নিজের মাঝে দূরত্বটা কমাতে চাইছেন। তার আগ বাড়িয়ে কথা ওনার, কিন্তু শফিকুল ইসলাম অনড়। আরাফ খানের কথা শুনলেন না এমন একটা ভাব, মনোযোগ সহকারে পত্রিকা পড়া ব্যস্ত। হেনা বেগমের স্বামী মনস্তাত্ত্বিক ভাব দেখে দ্রুত চোখ ঘুরায় আরাফ খানের দিকে। পরিস্থিতি সামাল দিতে হাসি টানল মুখে। আরাফ খানের উদ্দেশ্য বলে উঠল, একদমই নয় চাচা, বরং আপনাকে দেখলে মনে হয় সুস্থপোক্ত জোয়ান মানুষ হসপিটালে এসে ভিড় জানাচ্ছে শুধু শুধু। হসপিটাল হলো রোগীদের বাসা, এখানে কি সুস্থ মানুষ শোভা পায় চাচা? রেহানা বেগমের কথা উপস্থিত হাসল সবাই, তবে শফিকুল ইসলাম নির্বাক ভঙ্গিতে বিরক্তি প্রকাশ করল। স্ত্রী আগ বাড়িয়ে কথা শফিকুল ইসলামে করা কাজের চাপা কষ্ট পেলেন হেনা খান এবং আরাফ খান। শফিকুলের এর রাগ আজ থেকে নয়, বরং বিগত কয়েক বছর ধরে। সে রাগটা বাড়ছে, বয় কমছে না। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল দুজনে। চোখ ঘুরালো রেহানার হাসি মুখের দিকে। আরাফ খান নিজেও হাসল রেহানার হাসিতে। পরিস্থিতি সামলিয়ে নিজেও ফিসলে কণ্ঠে বলল, উফ, এই তো বুঝলো আমার কষ্ট কেউ। রেহানা, তুমি একটু বোঝাও তো এই ডক্টর ফক্টরকে। সব কিছুতে আগ বাড়িয়ে 2 লাইন বেশি বুঝতে চায় এরা। এইসব ডাক্তারের জন্য সুস্থ হয়ে রোগী উপাধি টানতে হচ্ছে আমার মতো ইয়াং ম্যানদের। সবাই হাসল। আয়ন শফিকুল ইসলাম থেকে দৃষ্টি ঘোরায় রেহানা বেগমের মুখের দিকে। নিতান্ত সুন্দরী সেই মুখ, তবে মায়ার সাথে সেই মুখ বেশি একটা মিল খুঁজে পেল না সে। মায়ার সাথে চেহারার মিল খুঁজে পেল রেহানা বেগমের। মনে হলো মা নয়, বরং বাবার কার্বন কপি মায়া। কিন্তু মায়ার গায়ের রংটা না বাবা পেল না মা। বাবা শ্যামবর্ণের, তো মা দুধে আলতা। কিন্তু মায়া হলো কাঁচা হলুদের ভরসা। আয়ান চোখ আউড়িয়ে আর কোনো মিল করতে পারল না কারোই। মায়া কার মতো হয়েছে সেটাও ধরতে পারল না। তবে শফিকুল ইসলাম যে কতটা শক্ত মনের অধিকারী সেটা বেশ ধরতে পারল আয়ান। বিগত বছর ধরে শফিকুল ইসলামের গাম্ভীর্য ভাব, একরোখা আচরণ সব কিছুই লক্ষ্য করেছেন আয়ান। আয়ান খানিকটা টেনশনে পড়ে যায় মায়ার আর তার বিয়ে নিয়ে। এই লোকটাকে আদৌ মানতে পারবে কি না সন্দেহ। প্রথমে মায়া পরিবারকে সহজভাবে নিল, এই মুহূর্তে নিতে পারছে না। মায়ার বাবাকে দেখে মনে হচ্ছে মায়ার বাবা সাংঘাতিক খেসারত মানুষ, মেয়ে নিয়ে ঝামেলা করবে এতটা নিশ্চিত সে। আয়ান কিছুটা টেনশনে পড়ে যায়। যদি মায়া বাবা না মানে তারপর হাল ছাড়বে না সে। দেখা যাক ভবিষ্যতে কি হয় ওনাকে নিয়ে। আয়ান এক মনে ভাবল কথাগুলো। পাশ থেকে আরাফ খানের কথা কানে আসতেই ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। নিঃশব্দে হেসে সম্মতি জানায় আরাফ খানকে। আয়ান উঠে দাঁড়ায় সব কিছু ব্যবস্থা করতে। পিছনে ঘুরতেই রুমে প্রবেশ করল ফিহা। তার ঠিক পিছনে ভদ্র পায়ে প্রবেশ করল আরও একটি মেয়ে। মেয়েটি দেখে মুহূর্ত খানিকটা চমকা আয়ান। মনে পড়ে তখনকার হওয়া অ্যাক্সিডেন্টের কথা। মেয়েটি প্রথমে হাসি মুখে প্রবেশ করলেও আয়ানকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এসেও চমকে ওঠে। থমথম খেয়ে যায় জায়গা দুজনে। ফিহা বেশ হাসি মুখে কথা বলছে মেয়েটির সাথে। আয়ান সেদিকে কপাল কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে মেহেরবানে ও মালাকে নিয়ে কক্ষে প্রবেশ করল। বাসা থেকে খাবার আনিয়েছে সবার জন্য, ঘরের খাবার। ফিহা মেহেরবানের সাথে এগিয়ে যায় সামনে, কিন্তু মেয়েটি ঠায় দাঁড়িয়ে আছে, নড়েচড়ে নেই। খানিকটা হাঁসফাঁস করছে আয়ানকে এখানে দেখে। আয়ানের সামনে এই অপরিচিত মেয়েটিকে হতে পারে সেটা বোধগম্য হচ্ছে না তার। স্বাভাবিক ভঙ্গিতে কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টি সরিয়ে পাশে
রাখলো সে। পরিবারের সামনে কোনো অপরিচিত মেয়ের দিকে তাকানোটা ভালো লক্ষণ নয়। সেটা ভালো চোখে নিবে না কেউ, যদিও সে ভালো চোখে দেখুক না কেন। আয়নের ভাবনার মাঝে ডাকলো হেনা খান। তিনি বললেন, জুই, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো, ফিহার সাথে কিছু খেয়ে নিবে, আসো। হেনা খানের কথায় জুই সম্মতি জানানো আগে নীরবতা ভাঙল শফিকুল ইসলামের। তিনি অন্তত গাম্ভীর্য মুখে ওঠে, ধন্যবাদ মিসেস খান, এতটা সহানুভূতি দেখানোর জন্য, কিন্তু সেটা আপাতত রাখতে পারছি না আমি, কারণ মেয়েকে খাওয়ানোর যথেষ্ট সামর্থ্য আছে আমার। আমার মেয়েকে নিয়ে এতটা চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। যতটা দয়া দেখাচ্ছেন ততটা প্রয়োজন নেই আমার মেয়েদের। তাছাড়া আমার মেয়েদের নিয়ে অন্য মাতামাতিটা পছন্দ না আমার। অন্তত শক্ত গলায় বলল কথাগুলো শরীফুল ইসলাম। হেনা খানের সাথে অন্তত কঠিন বাক্য ব্যবহার করলেও তার থেকে দ্বিগুণ কোমল হলো জুয়ের দিকে তাকিয়ে। নিজের কণ্ঠস্বর খাদে নামে আদরের সহিত নিজের কাছে ডাকলো জুইকে। বাবার ডাকে গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে জুই। শফিকুল ইসলাম পাশে দাঁড়াতেই মাথায় আদুরি হাত বুলালো তিনি। কোমল স্বরে বলল, ক্ষুধা পেয়েছে তোমার? কিছু খাবে তুমি? বাবাকে বলো নিয়ে যাবে তোমার খাওয়াতে। যাবে তুমি? শফিকুল ইসলামের কথায় মুহূর্তে মাথা নাড়ায় জুই। রেহানা খানের দিকে চোখ তুলে তাকাতেই তিনি চোখ ইশারা বুঝে খাওয়ার জন্য যেতে। রেহানা বেগমের ইশারা অনুযায়ী সাথে সাথে মিহি কণ্ঠে বলে উঠল জুই, যাবো আব্বু। মায়ের কথার সাথে সাথে উঠে দাঁড়ায় শফিকুল ইসলাম। নিজের হাতে পত্রিকাটা কর্নার সাইডে টেবিলে রেখে গায়ে পাঞ্জাবি টেনে ঠিক করে। জুয়ের অনেকটাই খিদে পেয়েছে, সেটা বুঝতে পারছেন শফিকুল ইসলাম। শেষ খাবার খেয়েছিল কাল রাতে। মধ্যরাতে মায়ের অ্যাক্সিডেন্ট এর কথা শুনে প্রায় সাথে সাথে পাগল পাগল হয়ে বের হয়েছিল ওনারা। জুইকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে। উত্তেজনায় কিছু খাওয়ানো হয়নি জুয়ের। সারা রাত না খেয়ে রয়েছে মেয়েটা। এখন সকাল 11টা বাজে। অনেকটা সময় ক্ষুধার রয়েছে পেটে। আপাতত মেয়েটা কিছু খাওয়ানো দরকার। বাবা হয়ে আরও আগেই খোঁজ নেওয়া দরকার ছিল মেয়ের। খানিকটা অপরাধবোধ কাজ করলো মনে, কিন্তু সেটা প্রকাশ করলো না। অন্তত গভীর মুখে চলে যেতেই নেয় জুইকে নিয়ে, কিন্তু আবারও ঘুরে দাঁড়ায় হুট করেই। কিছু মনে করার 2 কদম এগিয়ে যায় মায়ার দিকে। আদুরি হাতে মাথা বুলিয়ে আদুরির সহিত বলে উঠে, আব্বু, জুইকে নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো কেমন? তোমরা কিছু লাগবে? ঋতু, কি আনবো আব্বু তোমার জন্য? মায়া কথা বলতে না বাড়ায় মাথা হাত নাড়ি সম্মতি জানায়, যার অর্থ তা লাগবে। মেয়ের সম্মতিতে হাসল শফিকুল ইসলাম। পাশ থেকে খাতা কলম নিয়ে হাত বাড়িয়ে দিল মায়াকে। বলো এটার মধ্যে লিখে পেলো তো ফটাফট তোমার কি কি লাগবে। আব্বু আসার সময় নিয়ে আসবে তোমার জন্য। মায়ের বুক থেকে উঠে বসে মায়া। খাতা কলম হাতে নিয়ে খেলাতে সেদিকে উকি দেয় জুই। মায়া কি লিখছে সেটা দেখার চেষ্টা করে। মায়া নিজের লেখাটা শেষ করে শফিকুল ইসলামের দিকে এগিয়ে দেয়। কাগজের টুকরোটা হাতে নিতে মুখ ভর্তি হাসেন তিনি। মায়ের দিকে তাকিয়ে বলল, জুই যা খাবে তাই খাবে তুমি, অন্য কিছু খাবে না। জুই যতটা আইসক্রিম সিপ চাই তোমারও ততটা চাই, এর থেকে কম বেশি চাই না তোমার। মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ না। শফিকুল ইসলাম প্রাণবন্ধ হাসে মেয়ের কাণ্ডে। মায়া পাশে থাকলেও সবসময় এমন আবদার করে শফিকুল ইসলামের কাছে। শুধু মায়া নয়, জুইও কম যায় না। দুজনে একই রকম। ওনার 2 কন্যা চোখের মধ্যমণি, কলিজার টুকরো। ওনার কাছে সব সম্পর্ক একদিকে, 2 মেয়ের সাথে বাবা হিসেবে ওনার সম্পর্ক অন্যদিকে। মেয়েদের নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করতে চায় না তিনি যত্নবান মেয়েদের প্রতি। তাই অসময় মায়াকে খান পরিবারের কাছে নিয়ে
যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না তিনি। বলতে গেলে ওনাকে ধর্মনীতি জ্বালিয়ে ফাঁসে নিজের মেয়েকে জোরপূর্বক নিজেদের কাছে রেখেছেন খান পরিবারের সদস্যরা। সুযোগ সন্ধানে তিনিও বসে আছেন। সুযোগ পেলে তিনি বুঝবেন মেয়ে হারানোর কষ্ট। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শফিকুল ইসলাম আবারও মায়ার মাথায় হাত বুলিয়ে সম্মতি জানিয়ে চলে যান তিনি। শফিকুল ইসলাম বের হতেই এক লাফে এগিয়ে আসে জুই। চুপচাপ দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখে মুখে মুহূর্তেই ভাসে অগাধ চঞ্চলতা। হাত বাড়িয়ে চট করে গাল টানে মায়া। চঞ্চল ভঙ্গিতে বলে ওঠে, তোর থেকে সব কিছু দুটো বেশি খাবো আমি। আব্বুর সাথে আমি যাচ্ছি বাইরে, তুই না। তাই খাওয়ার তালিকাটা বেশি বেশি হবে আমার। গেলাম আমি, তুই বসে বসে আফসোস কর যা। জুইয়ের কথায় ক্ষেপ্ত দৃষ্টিতে তাকায় মায়া। যার অর্থ খবরদার, তুই আমার থেকে বেশি খাওয়ার চেষ্টা করবি না জুই, সমান সমান খাবি। মায়া রাগান্বিত চোখে ঠোঁট প্রসারিত করে হাসে জুই। পাশ থেকে রেহানা বেগম দ্রুত তাড়া দিয়ে বলে ওঠো, আচ্ছা যা, তুই বেশি খাস। এখন তোর আব্বু বাইরে অপেক্ষা করছে তোর জন্য। দ্রুত যা তুই, দেরি হলে আবার রাগ করবে, যা। রেহানা বেগমের কথা মুহূর্তে মায়াকে জিভ দেখে ডেঙে দৌড়ায় শফিকুল ইসলামের পিছন পিছন। মা অসহায় ভঙ্গিতে তাকায় নিজের মায়ের দিকে। অসুস্থ না থাকলে নিশ্চয় মনে সে যেত বাবার পিছন পিছন। মায়ের অসহায় ফেস দেখে সান্ত্বনা দিল রেহানা বেগম। তিনি বলল, তোর আব্বু বলেছে না জুই যা খাবে তাই আনবে তোর জন্য, তাহলে ব্যাস। তাই আনবো তো জন্য, একটু কম বেশি করবে না দেখিস। এখন শুয়ে পড় তুই, আয় এদিকে। মায়া হালকা হাসলো। মায়ের কথা মনে ধরছে ওর, তাই বাধ্য মেয়ের ন্যায় শুয়ে পড়ল বেটে। গা ফুলালো না আর। রেহানা বেগম মায়াকে শুয়ে পাশে তাকাতেই চোখে পড়ল কয়েক জোড়া চোখের বিষণ্ণতা দৃষ্টি। তিনি খানিকটা ইতস্তত বোধ করল। স্বামীর কাছে কাণ্ড বারবার লজ্জিত হচ্ছে, কিন্তু তিনি নিরুপায়। স্বামীর মুখের ওপর কথা বলার সাধ্য ওনার নেই। তাই অপরাধীর গলায় ক্ষমা চেয়ে সবার কাছে স্বামী হয়ে। হেনা খানের দৃষ্টি ছল ছল অশ্রুতে টইটুম্বুর হয়ে আছে আঁখি জোড়া। উপস্থিত সবাই এতক্ষণে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল মায়ের পরিপূর্ণ পরিবেশের দিকে। শফিকুল ইসলাম মেয়েদের সাথে কতটা প্রাণবন্ত এবং যত্নশীল সেটা মুগ্ধতা নিয়ে দেখছিল তারা। হেনা খান বুঝতে পারে শফিকুল ইসলাম মনের ব্যথা। ওনাদের জন্য শফিকুল ইসলাম সাজানো সুন্দর পরিপূর্ণ সংসারটা অসম্পূর্ণ হয়ে আছে, কিন্তু তারা নিরুপায়। মায়াকে ছেড়ে খান পরিবার তো অপূর্ণ। মায়াকে ফিরিয়ে দিতে তার স্বামী স্ত্রী থাকবে কি নিয়ে? তাই পরিস্থিতির দায়ে তারা স্বার্থপর। দরকার হলে আরও হবে স্বার্থপর। তারপর মায়াকে দিবে না শফিকুলের সাথে যেতে। শফিকুলও তো একা নেই, তার তো আরও একটা মেয়ে আছে। তাদের ভালো থাকার কারণ সেই জুই। তাহলে কি কেন মায়াকে ফিরিয়ে দিবে তাদের কাছে? না, তিনি দিবেন না, কিছুতেই না। মনকে শক্ত করে তাকায় সামনে আয়ানের দিকে আহত দৃষ্টিতে। যার অর্থ, আয়ান পারবি তো মায়ের পরিবারকে রাজি করাতে? পারবি তো তুই আমার সোনামাকে আমার কাছে রাখতে? আয়ান হেনা খানের দৃষ্টি বুঝে চোখের ইশারা আশ্বস্ত করে, যার অর্থ সে আছে। দুজনের চোখে চোখে কথা বের হয়ে যায় আয়ান। মাথা তার অন্য চিন্তা। অপরিচিত মেয়েটি মায়ার বোন, এতটা নিশ্চিত সে, কিন্তু এখনও এই মেয়েটি সম্পর্কে অবগত ছিল না সে। কেউ বলেনি মায়ার সমবয়সী একটা বোন আছে। আচ্ছা, মেয়েটি কি মায়ার যমজ বোন? মায়া কি টুইন বোন? দেখেই তো সেটা মনে হলো আয়নের। তার জন্যই হয়তো সকাল করে কাণ্ড বুঝতে পারেনি কাকে জড়িয়ে ধরল সে। শরীরে থেকে মায়া মায়া গন্ধটা পাচ্ছিল। পিছন থেকে একদম মায়ের প্রতিচ্ছবি মনে হচ্ছিল তার। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে সকল কাজের অনুতপ্ত সে, কিন্তু ভিতরের টানাপোড়েনের জন্য তখন সরি বলার সুযোগ পায়নি। আর এখন মেয়েটির চেহারা দেখে মনে হচ্ছে মেয়েটি আয়ানকে ভয় পাচ্ছে। মেয়েটি সকলের করা কাজে
জন্য সরি বলতে হবে, সব কিছু মিটমাট করতে হবে। কোনো কিছু ইচ্ছেতে হয়নি, অনিচ্ছাকৃত পরিস্থিতি ছিল তখন। এখন সুযোগ পেলে সরি বলে দিবে মেয়েটিকে। যেহেতু সে মায়ের বোন, তাই নিজের মাঝে কোনো ভুল বোঝাবুঝি চায় না আয়ান। যদি এর জন্য মায়া আয়ানকে ভুল বুঝে তো। উঠল রাত 8:11। মায়ার হাত চেপে ধরে খান বাড়ি ড্রয়িং রুমের সোফায় বসা হেনা খান। শরীরটা খানিকটা দুর্বল। আরাফ খানের সোজা রুমে শিফট করা হয়েছে। শরীর দুর্বল হলেও দুজনে চলাফেরা করতে পারছে খানিকটা। মায়ার মাথায় চারপাশে ঘুরে ব্যান্ডেজ করা, শরীরে কোনো আঘাত নেই। আয়ান আরাফ খানের তদারকির জন্য সেখানটা আছে। হেনা খান ছাড়া বাকি সবাই উপরে আরাফ খানের রুম। মায়ার পাশে অবাক ভঙ্গিতে বসে আছে জুই। দৃষ্টি ওর খান বাড়ি পূর্ণতা গুঞ্জে গুঞ্জে। প্রভাব প্রতিপত্তি নিয়ে বানানো অহংকারী বাড়িটা দেখছে হতবাক হয়ে। জুই জানতো মায়া শ্বশুরবাড়ি ধনীর দুলালি, কিন্তু এতটা নামি দামি হবে জানা ছিল না। অবাকের শীর্ষস্থানে সে। তখন থেকে শুধু গোল গোল চোখে চারপাশটায় পর্যবেক্ষণ করে যাচ্ছে। মনোমুগ্ধকর এই খান বাড়ির প্রতিটা দৃশ্যপট। হেনা খান মায়াকে বসিয়ে পা বাড়ায় কিচেনের দিকে। জুই হেনা খানের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে নিজে অবাকতার প্রশ্ন করল মায়াকে। বলে উঠল, মায়ারানী, তোর শ্বশুরবাড়ি তো হেব্বি বড়লোক। আব্বু বলে বড়লোকরা নাকি অহংকারী টাইপের হয়। তোর শ্বশুরবাড়ির মানুষগুলা কি তাই? আমার কিন্তু তাই মনে হয়। মানুষগুলা দেখলে কেমন অহংকারী অহংকারী টাইপের লাগে। জুয়ের কথা চোখ কুঁচকে থাকায় মায়া। খানবাড়ি কেউ অহংকারী নয়, সবাই প্রাণবন্ত মানুষ। খানবাড়িতে আসার পর থেকে দেখে আসছে সবাই অবাধ ভালোবাসা, কিন্তু জুয়ের সেটা অবগত নয়। আজই প্রথম খানবাড়িতে পা রাখা জুয়ের। খানবাড়ির মানুষগুলোকে ওপর দিয়ে অহংকারী মনে হলেও ভিতর দিয়ে সবাই কোমল মনের মানুষ। দুদিন থাকলে জুইও বুঝে যাবে সেটা। মায়া নির্বাক। আপাতত মায়ার বাকশক্তি বন্ধ, কিন্তু শ্রবণশক্তি তো ঠিকঠাক। জুই দুষ্ট হাসে। মায়াকে কথা বলতে না দেখে পুনরায় দুষ্টুমি ভাব টানল মুখে। বলে উঠল, ও আমি তো ভুলে গিয়েছিলাম, তুই তো এখনো প্রতিবন্ধী, মুখ তো আপাতত তালা মারা। আচ্ছা, ব্যাপার না, তোর ভাগের কথাগুলো আমি সেরে নেব নে। আমি আবার দয়ালু মানুষ। প্রতিবন্ধী মানুষদের দেখলে একটু একটু দয়া মায়া হয়, বুঝলি? কথাগুলো বলে বেশ ভাব নিল মায়ার সাথে জুই। মায়া কুচকানো চোখ দুটো মুহূর্তেই রাগে আবার ফুটে উঠল। জুইয়ের কথা মোটো পছন্দ হয়নি ওর। সে কোনো প্রতিবন্ধী নয়।